আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সাথে আছি জ্যোতি সরোয়ার। মাগুরায় শিশু আসিয়া পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় আজও নানা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শনিবার বিকালে প্রধান অভিযুক্ত হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, সর্বশেষ অবস্থা কি দেখছেন এখন সেখানে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আজও অন্যান্য দিনের ন্যায় মাগুরা প্রেস ক্লাবের সামনে কিছু মহিলা সংগঠন এবং নারী ও শিশু সংগঠনগুলো তারা দফায় দফায় মানববন্ধন করছে। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, গতকাল আছিয়া ধর্ষণ কাণ্ড মামলার প্রধান এবং প্রথম আসামি হিটু মিয়াকে পুলিশ কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জবানবন্দির জন্য নিয়ে গিয়েছিলেন। সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে সে তার 164 ধারা জবানবন্দিতে স্বীকারোক্তিমূলক করেন। এদিকে মাগুরায় আজও বিভিন্ন সামাজিক রাজনৈতিক মানুষগুলো তাদের প্রোগ্রামগুলো করছেন। তা সবকিছু মিলিয়ে আসিয়ার যে বিচার কাজ এটা দ্রুত শুরু হওয়ার কারণে সবার জনমনে একটু শান্তি এসেছে। এছাড়াও আরো অন্যান্য যে 3 জন আসামি ছিল তাদেরও রিমান্ড আজকে শেষ হচ্ছে, যার কারণে তারাও 164 ধারায় জবানবন্দি দিতে যে কোনো সময় কোর্টে আসতে পারেন। এই ছিল মাগুরার সর্বশেষ সংবাদ। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী পঙ্কজ রায়। সাভারে ফুটওভার ব্রিজ দখল করে চলছে রমরমা ব্যবসা। অবৈধ দোকানপাট বসানোয় চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানিবন। ইমন, এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, কি বলছেন তারা? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার যে বাস স্ট্যান্ডটি রয়েছে, এই বাস স্ট্যান্ডে যে 3টি ওভারব্রিজ রয়েছে তার একটিতে, এবং আমার পেছনের চিত্রটি যদি আপনাকে আমি একটু দেখাই, যে এই যে ফুট ওভারব্রিজটি, পুরো ফুট ওভারব্রিজটি কিন্তু দখলে নিয়েছে বলা চলে। যে যারা এই যে ফুটপাতের যারা ব্যবসা করে, বিশেষ করে হকার যারা রয়েছেন তারাই কিন্তু পুরো ফুট ওভারব্রিজটাকে দখলে নিয়েছেন বলা চলে। এখন এই যে বেলা 11টা বাজে এবং এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সমস্ত দোকানপাটগুলো দেখছেন এগুলোর সারি আরো বৃদ্ধি পাবে, এবং এই যে মানুষ যে নির্বিঘ্নে চলাচল করবে, বিশেষ করে এই যে সড়ক পারাপারে যে জীবনের ঝুঁকি থাকে সেটি থেকে মানুষ যে এই নির্বিঘ্নে এই ফুট ওভারব্রিজটি ব্যবহার করবে সেটির কিন্তু কোনো সুযোগ নেই। পুরো ওভারব্রিজগুলো কিন্তু এভাবে যারা হকার রয়েছেন তারা কিন্তু দখলে নিয়েছেন। এই যে সাভার যে বাজার বাস স্ট্যান্ডটি রয়েছে এখানে 3টি ওভারব্রিজ রয়েছে। এছাড়া এই সাভার বাজার বাস স্ট্যান্ডের আশপাশে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে অন্তত 10 থেকে 12টি ফুট ওভারব্রিজ রয়েছে, এবং প্রতিটি ফুট ওভারব্রিজের কিন্তু একই দশা। এখানে যে সমস্ত নারী পুরুষরা চলছে সেই নারী পুরুষরা কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। সবচেয়ে বেশি কিন্তু এই সমস্যাটির সম্মুখীন হচ্ছে নারীরা। এই যে ভিড় বাড়বে, অর্থাৎ এখন যেহেতু ঈদ বাজার, কিছুক্ষণ পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উচ্ছেদ করা ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। সেই সময় কিন্তু এই যে যারা এই ফুট ওভারগুলো ব্যবহার করবে তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হন। এখানে দেখতে পাচ্ছেন যে হরেক রকমের কিন্তু দোকান দিয়ে তারা এখানে বসেছেন, এবং যে কারণে কিন্তু মানুষের এই দুর্ভোগগুলো কিন্তু পোহাতে হয়। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে এই যে দুর্ভোগ, এই যে ফুট ওভারব্রিজগুলো চলাচল করতে গিয়ে আপনারা কি ধরনের দুর্ভোগ? অনেকে কিন্তু কথা বলতে চাচ্ছেন না, কিন্তু আপনার সাথে কথা বলতে কি অসুবিধা হয়? দোকান থাকলে অসুবিধা হয়, একটু কি চলাচলের লিগে কষ্ট হয়, একটু এই দোকানটি না থাকলে আমাকে চলাচল ভালো হয়। দোকানের জন্য আমাদের ভিড় লেগে থাকে সব সময়, তারপর আবার আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে, বাচ্চা নিয়ে ওঠার সমস্যা হচ্ছে। যদি এই দোকানপাট না থাকে তাহলে আমাদের চলাচলের সুবিধা হতো। আপনারা কি নির্বিঘ্নে চলাচল করতে পারেন? না, ঝামেলা তো একটু হয়, এই যে দোকানপাটের জন্য ভিড় লেগে থাকে। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে যারা পথচারী রয়েছেন তারা বলছিলেন যে এখানে কিন্তু তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে না। একটু আমরা যারা দোকানি রয়েছেন তাদের সাথে কথা বলবো। এখানে আপনারা কিভাবে দোকান করেন? এটা তো চলাচলের একটি পথ।
চলাচলের বিপদ, আমরা কি করে খাবো? আমরা তো আর এমপি মন্ত্রী না যে বিদেশে যে বাড়ি গাড়ি করে 4-5টা করে বাড়ি গাড়ি করে বিদেশে যে ঘর বাড়ি করবো। আমরা রাস্তাঘাটে করে খাই, পেটের তাগিদে আমরা দোকানদারি করে খাই। টাকা পয়সা আপাতত নেয় না, আবার কোনো ক্ষমতায় আসলে টাকা পয়সা নিতে পারে, এখন কোনো টাকা পয়সা নেয় না। আগেও আমরা দিই নেই, আগে তো থাকতে সাইফুল থাকতে আমাকে বসতেই দিত না। সাইফুল থাকতে আমাকে পুলিশ নাগে দিছিল পিছে, সবসময় পুলিশে খালি দৌড়াইছে। তার আগে আমরা টাকা পয়সা দিই নাই, এমনি টাকা পয়সা দিই না। হ্যাঁ, দেয় না তো, আর কেউ দেয় না। যেমনটি শুনছিলেন যে এখন 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 তারা এই দোকানগুলো থেকে চাঁদা দিচ্ছেন না বললেও কিন্তু অন্যান্যরা যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে এখানে তাদেরকে বসলে প্রতিদিনই কিন্তু হাজিরা ভিত্তিক তাদেরকে কিন্তু চাঁদা গুনতে হচ্ছে। আমরা আরও যারা এখানে এই দোকান বসিয়ে ব্যবসা করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা কিভাবে এখানে বসছেন, প্রশাসন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং অন্যান্য জায়গায় কেন বসছে না সেই বিষয়টি একটু জানবো। শুনছিলেন, তিনি বলছিলেন যে তিনি বাক প্রতিবন্ধী। আমরা অন্য দোকানিদের কাছে যাওয়ার চেষ্টা করবো। আমাদের ক্যামেরা দেখে কিন্তু ইতিমধ্যে যারা দোকানদার ছিল তারা বেশিরভাগই সটকে পড়েছেন এখান থেকে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। জায়গা নাই, জায়গা পাই না, তার জন্য। হ্যাঁ বলেন, সবাই বসে ভাই, আমিও বসছি। টাকা দেওয়া লাগে না, টাকা কেউ নেয় না। 5 তারিখের আগে নিত, 5 তারিখের পরে কেউ নেয় না। 5 তারিখ আগে 100, 150, 200 নিত। হ্যাঁ, এখন কেউ নেয় না। 5 তারিখের পরে কেউ টাকা নেয় না। চৈতি, যেমনটি শুনছিলেন যে এই যে ফুটওভার ব্রিজে যারা দোকান বসিয়েছেন তাদের কাছ থেকে এই যে 5 আগস্টের আগে বলছিলেন যে 100, 200, 300 টাকা করে হারে কিন্তু এখান থেকে চাঁদা উত্তোলন করা হতো। এখন সেই চাঁদাটি বন্ধ আছে, তবে এই যে যারা এই ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন তারা কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হয়ে আসছেন। চৈতি, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। দেখছেন দেশ জনপদ লাইভ। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের গুঞ্জনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, গুঞ্জনের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? চৈতি, আসলে দেখুন 2017-18 সালে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের যাত্রা শুরু করে এরপর গত 5 আগস্টের সময়, 5 আগস্টের পরপরই সরকারের যে পট পরিবর্তন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিন্তু আসলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এটি নাম পরিবর্তন করা হয়, হবিগঞ্জ মেডিকেল কলেজ রাখা হয়। এবং এরপরই আসলে শিক্ষার্থীরা যেটি বলছেন যে মানহীনতার অভিযোগে এই হবিগঞ্জ মেডিকেল কলেজ সহ দেশের 6টি মেডিকেল কলেজ একটি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আসলে সরকার। এবং এরপরে কিন্তু আসলে হবিগঞ্জের যারা সম্মিলিত, অর্থাৎ হবিগঞ্জের যে সাধারণ মানুষ এবং হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রত্যেকে কিন্তু আসলে আন্দোলনে নেমেছেন এবং তারা কিন্তু দীর্ঘ 1 মাস ধরে কিন্তু বিভিন্ন আন্দোলন করে যাচ্ছেন এই মেডিকেল কলেজ রক্ষার দাবিতে। তারা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছেন, বিভিন্ন দপ্তরে গিয়েছেন, উপদেষ্টা পরিষদের কাছে গিয়েছেন, গিয়ে তাদের যে দাবি সেই দাবিগুলো আসলে জানিয়েছেন যাতে হবিগঞ্জ মেডিকেল কলেজ আসলে এখানে থাকে। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আসলে এই যে আন্দোলন, আজকের যেই কর্মসূচিটি, এটি হচ্ছে হবিগঞ্জের সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এটি আয়োজন করা হয়েছে। আজকের তাদের যে কর্মসূচি আমাদেরকে তারা জানিয়েছেন যে আজকে তারা এখানে মানববন্ধন বিক্ষোভ করবেন, পাশাপাশি এটি হয়তো তারা মহাসড়কের একটি অবরোধের কিছু সিদ্ধান্ত তারা হয়তো নিয়ে আসতে পারেন, এমন একটি কিন্তু আমাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমি একটু কথা বলতে চাই, এই যে আন্দোলনকে ঘিরে যে কমিটি গঠন করা হয়েছিল সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব শামসুল হুদা, আপনার কাছে জানতে চাই আসলে আপনারা আজকের যে কর্মসূচি এটি আসলে আপনারা কোথায় গিয়ে শেষ করবেন বা আপনাদের দাবিগুলো কি কি আছে? ধন্যবাদ। আসলে হবিগঞ্জের প্রায় 25 লক্ষ জনগণের একটি জেলা, সেই জেলা অনেক কাঙ্ক্ষিত একটি মেডিকেল কলেজ হবিগঞ্জ মেডিকেল কলেজ নামে 2017 সনে প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম ব্যাচ এখান থেকে লেখাপড়া সমাপ্ত করে দ্বিতীয় ব্যাচ লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে আসছে। এ পর্যায়ে হঠাৎ করে আমরা শুনতে পারলাম গত কয়েকদিন আগে প্রথম আলোর
দৈনিক প্রথম আলোর পত্রিকার নিউজের ভিত্তিতে বাংলাদেশের 6টি মেডিকেল কলেজকে মার্চ করে সরকার অন্য জায়গায় নিয়ে যাবে। এই সূত্র ধরে আমরা এটাকে অধিকতর জানার জন্য আমরা পরবর্তীতে এই মেডিকেল কলেজ রক্ষার জন্য আমরা প্রথম হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করি, সচিব শিক্ষা স্বাস্থ্য বরাবর স্মারকলিপি প্রদান করি, মহাপরিচালক শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর বরাবর আমরা স্মারকলিপি প্রদান করি। পরবর্তী ধাপে আমরা হবিগঞ্জ থেকে একটি প্রতিনিধি দল আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান বর্তমান সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ করি। আমরা এই বিষয়গুলো হবিগঞ্জ মানুষের সবগুলা বিষয় প্রাণের দাবি মেডিকেল কলেজে রক্ষার আবেদন জানাই। পরবর্তীতে স্বাস্থ্য সহকারী বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী জনাব সাইদুর রহমান সাহেবের সাথে আমাদের হবিগঞ্জের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আবার ওনার সাথে দীর্ঘ সময় কথা বলার পরে উনি বলছেন যে হবিগঞ্জের বিষয়টা দেখবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় জানাচ্ছি, গত 10 তারিখে স্বাস্থ্য উপদেষ্টার সভাপতিত্বে একটি মিটিং হয়েছে। সেই বিশেষ সূত্রে আমরা জানতে পারছি সেই মিটিং এ জনাব সাইদুর রহমান সাহেব একবারে বাড়াবাড়ি করে উনি হবিগঞ্জের মেডিকেল কলেজটি বন্ধ করার জন্য বা তার সাথে আরো যে কয়টি মেডিকেল কলেজ বন্ধ করার জন্য এগিয়ে যাচ্ছেন। আমরা সেই সংবাদের ভিত্তিতে আমরা আজকে হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে হবিগঞ্জের সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন, এখন মানববন্ধন শুরু হবে, মানববন্ধনই বলে দিবে কি করা যায়। ধন্যবাদ। আসলে শুনছিলেন চৈতি যে তারা যে বিষয়টি বলছেন, আমি একটু আপনাদেরকে আরেকটা তথ্য জানাতে চাই। এখন বর্তমানে 8টি ব্যাচে 441 জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে, পাশাপাশি অধ্যাপক সহ 56 জন শিক্ষক রয়েছেন, একই সাথে 51 জন কর্মকর্তা রয়েছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে মেডিকেল কলেজের আন্দোলনের সবশেষ তথ্য। চৈতি। হামজা, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের গুঞ্জনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমির হামজা। জয়পুরহাটে ঈদের কেনাকাটায় জমে উঠেছে ফুটপাত থেকে শপিং মল, একই চিত্র ফেনীতেও। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী রেজাল করিম রেজা এবং তোফায়েল আহমেদ। প্রথমেই যাচ্ছে জয়পুরহাটে। রেজা, কি ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন, দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এটা পূর্ব বাজার। এখানে এই বাজারটি হচ্ছে কাপড়ের সর্ববৃহৎ বাজারই এই জয়পুরহাট শহরের বা জেলার বলা যায়। তো একটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে আমাদের মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদের যে ঈদের উৎসব। এই ঈদের উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কিন্তু মার্কেট বিপণী বিতানকে কেন্দ্রগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সকাল থেকেই কিন্তু চরমভাবে বেচা কেনা শুরু হয়েছে এবং দিনের বেলা যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই দোকানিরা যেটি জানিয়েছেন যে দিনের বেলা তারা গ্রাম থেকে বেশির তাদের ক্রেতারা আসছেন এবং সন্ধ্যার পর অর্থাৎ ইফতারের পর থেকে কিন্তু আপনার এই শহরের যে ক্রেতারা তারা কিন্তু শহরের বিভিন্ন বিপণী বিতান এবং মার্কেটগুলোতে কিন্তু বেচা কিনা মানে হয় আর কি, এবং তা ক্রেতারা কিনে থাকেন। তো এখানে আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে আপনারা তো কিনতে এসেছেন, মার্কেট কেনাকাটা করতে এসেছেন, এখন জামা কাপড়ের দাম খুব চড়া, পাকিস্তানি ড্রেস নামছে এবং চায়না মডেলের টি শার্ট নামছে, এগুলো খুব দামে চড়া, কিন্তু সামনে ঈদ তো তাই কিনতেই হবে যতই দাম হয়। ধন্যবাদ। তো এখানে আপনি দেখছেন যে এখানে কিন্তু সব ধরনেরই কিন্তু কাপড়ের পাশাপাশি কাপড়ের পর জুতোর মার্কেট গুলো, যে জুতো এবং অন্যান্য যে কসমেটিক্স এর মার্কেট, সেগুলোতেও কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্রেতা বাড়ছে এমনটি জানিয়েছেন। এবং আপনি দেখছেন দোকানের কানায় কানায় পূর্ণ, প্রত্যেকটি দোকানে এরকম সকাল থেকে গ্রাম থেকে বিশেষ করে দিনের বেলা গ্রামের কাস্টমার এবং ক্রেতারা বেশি আসে। তো এখানকার যে দোকানিরা যেটি জানিয়েছেন এবারের কালেকশন মোটামুটি ভালো, কিন্তু ক্রেতাদের মধ্যে একটু দাম
দাম নিয়ে একটু অসন্তোষ বলেছেন যে এবার দাম একটু আগের বছরের চেয়ে বেশি। আর এখানকার যে বাজার, মার্কেট, হাট, এই বিপণী বিতান কেন্দ্রগুলো, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থায় আমি জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। এম এ ওহাব তিনি যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে তারা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন। তো সর্বোপরি বলা যায় ঈদকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা এবং এই ঈদের যেন এই জেলার মানুষ ভালোভাবে ঈদ করতে পারে এমনটি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে ঈদের কেনাকাটার বাজারের পরিস্থিতি থেকে। আমি এখন ফেনীতে তোফায়েলের কাছে চলে যাচ্ছি। তোফায়েল। রাজা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আসলে ঠিক একই চিত্র কিন্তু আমরা ফেনীর বাজারগুলোতেও দেখেছি। ফেনীতে যে সকল বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি সকাল থেকে বিকেল পর্যন্ত আসলে ক্রেতা বিক্রেতাদের আসলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী বড় বাজারে। এখানকার যে চিত্র সেটি আমরা সকাল থেকে যেটি ঘুরে দেখেছি, দূর দূরান্ত থেকে, গ্রাম অঞ্চল থেকে যেসব ক্রেতারা আসলে বিশেষ করে এখানে মধ্যবর্তী পরিবারের সদস্যরা আসলে ফেনী বড় বাজারে ক্রেতারা সেখানে ভিড় জমায়। তারা তাদের পরিবার প্রিয়জনের জন্য আসলে ঈদের উপহার আসলে জামা কাপড় কেনার জন্য এখানে ভিড় জমান। এছাড়া আমরা দেখেছি ফেনী শহরের অভিজাত বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে আসলে শহরের যে এবং উচ্চ শ্রেণীর যে সকল ক্রেতা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু সেই সব অভিজাত বিপণী বিতানগুলোতে কিন্তু তারা সেখান থেকে তারা ক্রয় করে থাকেন। এছাড়া আমরা দেখেছি যে আসলে একেবারে গরিব যে সকল মানুষগুলো রয়েছে, নিম্ন মধ্যবিত্ত এবং কি নিম্ন আয়ের মানুষ যেগুলো রয়েছে তারা কিন্তু ফেনী শহরের রাজাজির দিঘির পাড়ে কিন্তু সেখানে কিন্তু তারা ক্রয় করেন। এখানে আসলে 3 শ্রেণীর মানুষ 3 জায়গায় আসলে ক্রয় করেন। তাদের পছন্দের যে বাচ্চা এবং পরিবারের সদস্যদের জন্য ঈদ উপলক্ষে তারা জামা কাপড় ক্রয় করে থাকেন। আমরা দেখেছি যে আসলে বন্যা পরবর্তী ফেনীতে আসলে যে ঈদের যে বাজার সেটিতে আসলে অনেকটাই একেবারে জমকালো হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু অনেকটাই নিষ্ক্রিয় হয়ে আছে। আমরা এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে বন্যার যে ধকল সেটি কাটিয়ে উঠতে এখানকার ব্যবসায়ীদের অনেক ব্যাগ পেতে হয়েছে। এর মধ্যে আসলে এবারের যে ঈদ কেনাকাটা সেটিকে আসলে কেন্দ্র করে আসলে তারা যে বন্যার যে ক্ষতি হয়েছিল সেটি কাটিয়ে উঠতে পারবেন বলে কিন্তু তারা মনে করছেন। এছাড়া আমরা দেখেছি যে শহরের অভিজাত যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে আসলে মধ্যরাত পর্যন্ত এখনো কেনাকাটা হয় এবং কি দূর দূরান্ত থেকে যে সকল ক্রেতারা আসে তারা ক্রয় করেন। আমরা এখানকে একজন বিক্রেতা রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনারা দোকানে কেমন বিক্রি হয়, আসলে বন্যা পরবর্তী আপনাদের দোকানের যে বেচা কিনা কেমন হচ্ছে বলে আপনি মনে করেন? 900 নেবেন? 900? হ্যাঁ আসেন, নিয়ে যান। এটা ব্যাট করে দাও। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে বন্যা পরবর্তীকালীন সময় তো সবাই আমরা খুবই দুর্দশার ভিতরে যাচ্ছি। তার ভিতরেও আসলে মানুষ যে যার মতো এখান থেকে দেখেন দিচ্ছে, দিবে আপনাকে। সবাই সবার সামর্থ্য মতো আসলে কেনাকাটা করার চেষ্টা করতেছে। দোকানদারও তাদের সামর্থ্য অনুযায়ী মাল উঠাইছে। এখন হচ্ছে টুকটাক সবাই বিক্রি করার চেষ্টা করতে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে সবাই। তা আপনাদের সকলের শুভকামনা যাচ্ছে। ঈদে সব ধরনের কাপড়ের চাহিদাই বেশি। সুতি কাপড়টা একটু বেশি টানতেছে এখন, যেহেতু গরম পড়তেছে সুতিটার একটু বেশি চাহিদা। এর বাইরে পার্সি আছে, বিভিন্ন ধরনের পার্টি ফ্রকগুলো চলতেছে। সবকিছুই মোটামুটি টুকটাক ভালোই চলতেছে। ধন্যবাদ। আসলে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, আসলে তিনি বলছেন যে এখানে সুতির কাপড়ের চাহিদাটা বেশি। আমরা এছাড়াও দেখেছি যে শহরের অন্যান্য দোকানগুলোতে গ্রাহকদের আসলে কাস্টমারের যে চাহিদা সেটি হচ্ছে সারারা গারারা থেকে শুরু করে আসলে নানান ধরনের ফ্যাশনের যে সকল জামা কাপড়গুলো রয়েছে তাই সেটির চাহিদা কিন্তু বেশি রয়েছে। তো এই ছিল আমার কাছে ঈদ উপলক্ষে কেনাকাটার সর্বশেষ তথ্য। চৈতি। তোফায়েল, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট এবং ফেনী থেকে ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। আগামী অর্থ বছরের বাজেট নিয়ে সুপারিশ উপস্থাপন করছে সিপিডি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং শহর এবং গ্রামে উভয় ক্ষেত্রেই খাদ্য মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির চাইতে বেশি ছিল। একটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে গড়ে কিন্তু গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির হার শহরের তুলনায় বেশি।
এবং আরেকটা বিষয় যে এই যে একটা ধারা আমরা দেখেছি যে কিছুদিন এখন এই মাসে এবং গত মাসে একটা নিম্নমুখী প্রবণতা, কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে। এবং আরো বিষয় রয়েছে যে আমাদের অর্থনীতি তো এখন যে ভূ রাজনৈতিক অবস্থার কারণে অনেক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, বিশেষ করে বাণিজ্য শুল্ক যুদ্ধ যেটা শুরু হয়েছে বিশ্বব্যাপী, সেইখানে আমাদের পরিস্থিতিটাও কিন্তু অনেক জটিল হতে পারে। সেই সমস্ত বিবেচনায় রেখে এবং নিম্নমুখী যে আমরা দেখছি মূল্যস্ফীতির ধারা সেটাও যদি আমরা বিবেচনায় রাখি, সবকিছু মিলে বাংলাদেশ ব্যাংক যে 2025 সালের জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% কমিয়ে আনবে বলে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে অর্জিত নাও হতে পারে, এইটাই আমাদের একটা আশঙ্কা হচ্ছে। আমরা যদি দেখি যে মুদ্রানীতি ক্ষেত্রে মূল সূচক বিষয়টা, মুদ্রানীতির কিংবা মূল্যস্ফীতির অর্জনের লক্ষ্যমাত্রা পূরণ করা কষ্টকর হবে, সেটা আমি বলেছি। এবং মুদ্রানীতির অন্যান্য যে সূচকগুলি রয়েছে সেখানেও কিন্তু অর্জন করাটা কঠিন হবে। অর্থ বছরের যে প্রথম 7 মাসে সেখানে আমরা দেখি যে মোট বিদেশি সম্পদ যেটা নেট ফরেন অ্যাসেট সেটা হ্রাস পেয়েছে 2.6%। এটার একটা কারণ হচ্ছে যে সরকারি ঋণ পরিশোধ এবং প্রত্যাশার তুলনায় বাজেট সহায়তা, বৈদেশিক সহায়তাটা বাজেটের ক্ষেত্রে কম হয়েছে, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে। এবং নেট ডোমেস্টিক অ্যাসেট কিংবা নেট দেশীয় সম্পদের প্রবৃত্তির লক্ষ্যমাত্রার চাইতে বেশি হয়েছে। এবং এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু ব্যাংকে তারল্য সংকট মোকাবেলার জন্য কিছু সহায়তা প্রদান করা হয়েছে। এখন আমরা যদি বহির্খাতের দিকে তাকাই তাহলে দেখব যে বহির্খাতে কিছুটা পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। আগামী অর্থ বছরের বাজেট নিয়ে সুপারিশ উপস্থাপন করছে সিপিডি। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। দেখছেন দেশ জনপদ লাইভ। রংপুরে নষ্ট হচ্ছে কৃষকের আলু। একদিকে বাজারে দাম কম, অন্যদিকে হিমাগার খরচ বেশি হওয়ায় স্টোরেও রাখতে পারছেন না আলু। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিক, কৃষকরা কি বলছেন এই বিষয়ে? চৈতি, আপনি আমার পেছনে হয়তো দেখতে পারবেন যে সারি সারি করে বস্তা স্তূপ রয়েছে, এগুলো কিন্তু কৃষকের আলু। আমরা এখানে এসেছি রংপুরের নবদিগঞ্জ এলাকায়। এখানে আমরা এসে যারা হিমাগার কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন গতকাল তারা এই অঞ্চলে মাইকিং করেছে যাতে করে কৃষক এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেন আলু নিয়ে না আসেন, কারণ তাদের যে চাহিদা বা ধারণ ক্ষমতা সেটি কিন্তু প্রায় শেষ হয়েছে। মাত্র 15,000 বস্তা তারা এই হিমাগারে রাখতে পারবে, কিন্তু গতকাল পর্যন্ত 60,000-এর বেশি বস্তা এখানকার চাহিদা দিয়েছিল, যে কারণে কিন্তু এই হিমাগারের সামনে অনেকটা মানুষের সঙ্গে যে মানুষ এবং ব্যবসায়ী এবং এই যে হিমাগার কর্তৃপক্ষ তাদের সাথে কিন্তু বর্ষা হয়েছে, যে কারণে কিন্তু তারা আলু নেওয়া একেবারেই বন্ধ করেছে। আমরা এখানে যারা আলু চাষি রয়েছেন, ফড়িয়া রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি কি কারণে এই আলুর এবার এত দাম পড়ে গেল। তারা বলেছেন যে এবার রংপুর অঞ্চলে 1,19,839 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, যেটা যার চাহিদার প্রায় 500 হেক্টরের বেশি, এরকম তারা বলছেন। মূলত কিন্তু প্রায় 1/3 আলু এবার জমিতে যে চাহিদা সেই চাহিদার 1/3 বেশি আলু আবাদ হয়েছে। এই কারণে কিন্তু আলুর যে উৎপাদন সেই উৎপাদনও কিন্তু বেড়ে গেছে। কোল্ড স্টোরেজ এবং বাজারে যে চাহিদা তার প্রায় 1/3 বেশি। এ কারণে কিন্তু আলু বিক্রিও হচ্ছে না এবং কোল্ড স্টোরেজের যে জায়গা সেটিও নাই। আমরা কথা বলেছি যে এখন আলুর দামটা কেমন। তারা বলেছেন যে মাত্র 11 থেকে 12 টাকা পর্যন্ত জমিতে বিক্রি হচ্ছে, কিন্তু জমিতেই উৎপাদন খরচ 20 টাকার বেশি। এই অবস্থায় কৃষকরা কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যাবেন। তারা বলছেন আন্তর্জাতিক বাজার যদি তারা ধরতে না পারেন তাহলে কিন্তু এই আলু একেবারেই গলার কাটা হয়ে যাবে। এই নিয়ে আমরা কথা বলতে চাই। আলু চাষিরা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা যুক্ত করতে চাই যে এবার কি আপনারা কোন কোন খাতে এবার বেশি টাকা দিতে হচ্ছে আপনাদেরকে? আমাদের তো আলু যেটা চাষ করছি বীজের দাম অনেক বেশি ছিল, জমি সারের দাম, ওষুধের দাম
অনেক বেশি ছিল। আমাদের উৎপাদন খরচ 20 টাকারও বেশি, 25 টাকা মতন হয়ে গেছে। আর এখন যে অবস্থা, তাই তো আলু 11 থেকে সর্বোচ্চ 12 টাকা। তারপরও সেটা রেটটা হোক বড় কথা না, কিন্তু নেউয়া লোকও নেই। আপনাদের কার কাছে বিক্রি করবেন? একটা লোক যে নিবে সেই লোকটাও নেই। এই যে আলুর সংকট উত্তরণের জন্য কি করা প্রয়োজন, আপনি কি মনে করেন? আলু সংকট উত্তোলনের জন্য কারিগরি ত্রুটির কারণে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চলে যাচ্ছি আমরা পরের সংবাদে। রমজানে বাড়তি চাহিদাকে পুঁজি করে তরমুজ নিয়ে কারসাজি করছে মধ্যস্বত্বভোগীরা। বেশি দামে তরমুজ কিনতে হচ্ছে বরগুনার সাধারণ ক্রেতাদের। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। তারা বেশি দামে কিন্তু স্বাভাবিক সরবরাহ সেটি থাকার পরেও কিন্তু ক্রেতারা সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছে এবং বিক্রেতারাও কিন্তু তারা বারবার অভিযোগ করে আসছে যে তরমুজের এই ভরা মৌসুমেও কিন্তু তারা 4 থেকে 600 মধ্যে তরমুজ কিনতে পারছেন। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলার চেষ্টা করেছে যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছে, বিশেষ করে পাইকার এবং আড়তদাররাই কিন্তু এই তরমুজের দামটা বাড়িয়ে দিচ্ছে। এবং এই রমজানের সময় কিন্তু প্রতিটি পণ্যের যেভাবে দাম বেড়ে থাকে, এই পণ্য বিশেষ করে তরমুজের দামও কিন্তু বেড়ে গিয়েছে। এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেশ টিভির একটি অনুসন্ধানে উঠে এসেছে যে 150 টাকা খেতে যে তরমুজ কৃষকরা বিক্রি করছেন, সেটা বিক্রি করছেন সেই তরমুজ কিন্তু 4 হাত ঘুরে বাজারে আসতে আসতে কিন্তু সেটি 4 থেকে 600 টাকায় খুচরা বিক্রেতারা বিক্রি করছেন। এই বিশেষ করে সব কি তরমুজেরই কিন্তু এভাবেই দাম বাড়ে যাচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তরমুজের দাম আপনি স্বাভাবিক দেখছেন কিনা এবং তরমুজের দাম কেমন দেখছেন? এখন রোজার শুরুতে যেরকম ছিল এখনো সেরকম দাম আছে। আমি আজকে কিনতে আসলাম, দেখলাম যে এখনো 500 থেকে 600 টাকার উপরে দাম আছে। এইটা যদি আমরা ক্ষেত থেকে কিনতাম, বা ক্ষেতে আমি অনেক জায়গায় কথা বলছি, আমি প্রতিদিন তরমুজ কিনি, সেখানে তারা কিনে নিয়ে আসছে 150 টাকায় এই বাজারে, কিন্তু সেইটা আসার পর আমাদের কাছে এরা 500-600 এরকম করে বিক্রি করতেছে। এটা অনেক বেশি, মানে এটা আপনার 3-4 গুণ বেশি দাম। এটা আসলে হওয়া উচিত না, কাঁচা বাজার হিসেবে এত দাম হওয়া উচিত না। যেমনটা শুনছিলেন যে একজন ক্রেতা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে তরমুজের দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে চলছে। বিশেষ করে কয়েকটি হাত ঘোরার পরে কিন্তু হঠাৎ করে যে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এখানে যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছে যে খুচরা বিক্রেতারা যেখানে 30% লাভ করার কথা, সেখানে কিন্তু 40 থেকে 160% লাভ করছে। তারাই কিন্তু হঠাৎ করে এই দামটা বাড়িয়ে দিচ্ছে। এই কারণে একদিকে যেমন বিক্রেতা যারা রয়েছেন, বিশেষ করে কৃষক, তারা বঞ্চিত হচ্ছেন এবং যে কারণে হচ্ছে ক্রেতাদের উচ্চ মূল্যে তরমুজ কিনতে হচ্ছে। এই ছিল বরগুনা, ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। দেখছেন দেশ জনপদ লাইভ।
এবার বন্ধের তালিকায় যুক্ত হচ্ছে 6 দশকের পুরনো ময়মনসিংহের পূরবী সিনেমা হল। হলটি ভেঙে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্ধের কারণ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? মানহীন ছবি এবং দর্শক করার কারণে কিন্তু আমরা দেখেছি যে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে দেশের। এর পরিপ্রেক্ষিতে কিন্তু ময়মনসিংহের এই যে পূরবী সিনেমা হলটি সেটিও কিন্তু বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিক কর্তৃপক্ষ, এবং তারা বলছেন যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু তারা কোনো প্রকার সিনেমা কিন্তু চালাতে পারছে না। অর্থাৎ তারা বলছেন যে তাদের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের বেতনই কিন্তু ঠিকমতো দিতে পারছে না, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন এই হলটি ভাঙার। আমরা দেখেছি বিগত 20 দিন ধরে কিন্তু এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী পূরবী সিনেমা হলটি সেটি কিন্তু ভাঙা হচ্ছে, এবং তারা বলছেন যে আরো 2 থেকে 3 মাস লাগবে এই হলটি পুরোপুরি ভাঙতে, এবং তারপর কিন্তু সেখানে একটি বহুতল ভবন গড়ে তোলা হবে, এবং সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ বলছিলেন। এই নিয়ে আমরা বিভিন্ন নাগরিক নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে একের পর এক দেশের সিনেমা হলগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে বিরাট একটি হুমকির কারণ হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখেছি যে ময়মনসিংহের বিগত সময়ে 5টি সিনেমা হল ছিল, এর মধ্যে কিন্তু এখন একটি শুধুমাত্র রয়ে গেছে, অর্থাৎ ছায়াবাণী হলটি এখন পর্যন্ত আছে। সেটিও কিন্তু আমরা দেখেছি প্রতিটি শুতে কিন্তু একেবারেই দর্শক শূন্য থাকে, সেই বিষয়টি একেবারেই মন্দা যাচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু মালিক কর্তৃপক্ষ বলছিলেন, এবং পূরবী সিনেমা হলটি ভাঙার পরেই কিন্তু একেবারেই যে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে সেটি কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা ময়মনসিংহের সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানতে চাই এটিকে আপনি কিভাবে দেখছেন? সংস্কৃতির বিকাশের প্রকাশের একটি বড় প্রধান মাধ্যমই হলো সিনেমা। এটা বড় পর্দায় সেলুলোরের মাধ্যমে দেখানো হয়, সারা বিশ্বেই এটা সমাদৃত। আমাদের বাংলাদেশেরও তার প্রভাব ছিল, কিন্তু বেশ কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করছি যে আমাদের মানহীন সিনেমা বা বিশ্বায়নের এই যুগে বিভিন্ন পরিপ্রেক্ষিতের আলোকে নেতিবাচক প্রেক্ষিতে আমাদের সিনেমা হলগুলো দিন দিন বন্ধ হচ্ছে, যার সর্বশেষ সাক্ষী হলো আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী পূরবী সিনেমা হল। এখন যদি এই হলগুলো যদি না থাকে তাহলে আমাদের সংস্কৃতি টিকবে কিভাবে? হল না থাকলে সিনেমা তৈরি হবে না। সিনেমাতে একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, সুস্থ বিনোদন সবই প্রকাশ হয়। এই যে আমাদের স্বকীয় ধারাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সংস্কৃতি নষ্ট হবে, জাতির স্বকীয়তা ধ্বংস হয়ে যাবে। আমরা মনে করি এগুলো ভাঙ্গা ঠিক নয়, রাষ্ট্রকে এগিয়ে আসা উচিত। তিনি বলছিলেন যে আসলে সংস্কৃতি ধরে রাখতে এই হলগুলোকে কিন্তু টিকিয়ে রাখা উচিত, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন, এবং রাষ্ট্রকে কিন্তু এগিয়ে আসার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখছি যে এই হলটি ভাঙা শুরু হওয়ার পর থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিরূপ মন্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি, এবং তারা বলছেন বিকল্প ওয়েতে বাংলা সিনেমা যেন টিকিয়ে রাখা হয় সেই ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি কিন্তু দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস। এদিকে দেশে অব্যাহত ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আত্মহত্যা, ডাকাতির বিরুদ্ধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী সামাজিক আন্দোলন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, আন্দোলনের সর্বশেষ অবস্থা জানাবেন। চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একেবারেই যে পৌর শহরের বাস স্ট্যান্ড মোড়। এখানে কিন্তু আজকে থেকেই এই যে দেশব্যাপী যে অব্যাহত ধর্ষণ, যৌন নিপীড়ন, আত্মহত্যা, খুন, ছিনতাই, ডাকাতি এবং রাহাজানির বিরুদ্ধে এখানকার জনসমাজ তারা কিন্তু আজকে থেকে একটি সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন, এবং সেই আন্দোলন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে উদ্বোধন হবে। তো
এখানে আমরা দেখেছি যে আমরা তাদের সাথে আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে পক্ষকাল ব্যাপী অর্থাৎ আগামী ঈদুল ফিতরের আগ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। উপজেলার বিভিন্ন বাজারে, হাট বাজারে, পাড়া মহল্লা এলাকা ভিত্তিক মানুষকে সচেতন করবেন এবং ধর্ষণের বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রকাশ করবেন। তো এখানে এই উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন, থানা পুলিশ রয়েছেন, উপজেলা প্রশাসনের লোকজন রয়েছেন, গণমাধ্যমের কর্মীরা রয়েছেন। তো আমরা একটু এই মুহূর্তে জানবো এখানে আয়োজক যিনি আছেন, যে জনসমাজ কেন্দ্রের প্রধান সমন্বয়কারী জনাব আবুল কালাম আল আজাদ, এই যে আপনাদের যে ধর্ষণ বিরোধী বিক্ষোভ এবং পক্ষকাল ব্যাপী যে আয়োজন, এটির মূল উদ্দেশ্যটা একটু যদি বলতেন। আমরা যে কারণে এটি করেছি, আপনারা দেশবাসী সবাই জানেন যে সারা দেশে ধর্ষণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি সামাজিক সব জায়গায় যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এইসব অপরাধ বেড়েছে। রাষ্ট্রকে আমরা অবশ্যই প্রশ্নের মুখোমুখি করব যে কেন এই অবস্থাটি তৈরি হয়েছে। পাশাপাশি আমরা এটিও মনে করি যে শুধুমাত্র একা রাষ্ট্রের পক্ষে এই অবস্থা মোকাবেলা করা সম্ভব নয়, কারণ সবচেয়ে বড় শক্তি হচ্ছে সমাজের শক্তি। সমাজের শক্তি যদি জাগ্রত হয়, প্রত্যেকটা সমাজে যদি প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে, তাহলে এই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, আত্মহত্যা, এমনকি সবচেয়ে বিব্রতকর, সবচেয়ে অমানবিক যে ধর্ষণ, সেই ধর্ষণকে প্রতিরোধ করা সম্ভব। আমরা জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে যাব, হাটে বাজারে মাঠে সব জায়গায় গিয়ে জনগণকে এই আহ্বানটাই করব যে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, ধর্ষণকে, সকল অনাচারকে মোকাবেলা করুন সমাজের শক্তি নিয়ে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানকার যিনি এই যে কেন্দ্রের যে জনসমাজের প্রধান সমন্বয়কারী, তিনি কিন্তু বলছিলেন যে আজকে এই উপজেলার মাধ্যমে তারা কিন্তু সারা দেশের মানুষকে জানান দিতে চান এবং সারা দেশব্যাপী কিন্তু এইরকম একটি সামাজিক আন্দোলন গড়ে তুলে দেশব্যাপী যে অব্যাহত ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে এবং সব ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই আয়োজন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার কেন্দ্র থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ এবং এই যে পক্ষকাল ব্যাপী আয়োজন, এই আয়োজনের উদ্বোধনের সর্বশেষ পরিস্থিতি। জি ধন্যবাদ আপনাকে। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।